27/3/2019 তারিখে এই সেখানকার দপ্তরি নুরুল আমিনের মাধ্যমে আমাদের এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে তার অফিসে ডেকে নেন এবং তার শ্লীলতাহানি করেন। এমনকি সাক্ষ্য প্রমাণে এও এসেছে যে পরীক্ষার আধা ঘন্টা আগে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি উত্তরপত্র সরবরাহ করবেন এমন একটি বিষয়ও এর মধ্যে আছে। কিন্তু নুসরাত জাহান রাফি তার এই অনৈতিক প্রস্তাবে রাজি হননি এবং তিনি তার যে কোনো অনৈতিক প্রস্তাবে অস্বীকার করেছেন। এই ঘটনার উপরে প্রিন্সিপাল সুপার SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বের একটি মামলা হয়। মামলাটি হয় 27শে মার্চ 2019 তারিখে, যে মামলায় সিরাজউদ্দৌলা সাহেব কারাগারে অন্তরীণ তখনও ছিলেন। কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় এই যে নুসরাত জাহান রাফির প্রতি শ্লীলতাহানির যে চেষ্টার মামলা, সেই মামলাটি দায়ের করেছিলেন তার মা শিরিনা আক্তার, যেটা ছিল সোনাগাজী থানার মামলা নম্বর 24, তারিখ ছিল 27/3/2019। মূলত এই মামলা প্রত্যাহার এবং সিরাজউদ্দৌলার কারাগার থেকে বেরিয়ে আসাটা থেকেই এই ঘটনার উৎপত্তি এবং সূত্র বলে হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন। হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে সেই বলেছেন 27শে মার্চ 2019 তারিখে সুপার SM সিরাজউদ্দৌলা যদি নুসরাত জাহান রাফিকে তার রুমে ডেকে এই ধরনের শ্লীলতাহানির চেষ্টা না করতেন এবং এই ধরনের অন্যায় প্রস্তাব না দিতেন, তাহলে পরবর্তী কোনো ঘটনা হয়তো ঘটতো না। পরবর্তী ঘটনা বলতে এমন যে তার মামলায় কারাগারে যাওয়া, কারাগারে আটক থাকা, তার মুক্তির জন্য মানববন্ধন করা, তার মুক্তির বিপক্ষে মানুষের অবস্থান করা, সমাজের মধ্যে একটা বৈপরীত্য দ্বন্দ্ব সৃষ্টি করা, এগুলো ঘটতো না। এখানে আদালতের কাছে সুস্পষ্টভাবে আসেন যে কারাগারে উপস্থিত থাকা অবস্থায় SM সিরাজউদ্দৌলার সঙ্গে এই মামলার আসামিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে নুসরাত জাহান রাফির উপরে চাপ সৃষ্টি করতে হবে যেন সে পূর্বের মামলা অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলাটি প্রত্যাহার করে। যদি কোনো কারণে রাফি এই মামলা প্রত্যাহার না করে তাহলে তাকে হত্যা করা এবং এমনভাবে হত্যা করা যেন মানুষ মনে করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এবং শুরুতেই এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই মামলার শুরুতেই নুসরাত জাহান রাফির ভাই বাদী মাহমুদুল হাসান নোমান শুরুতে 8 জনকে আসামি করলেও পরবর্তীতে তার বোনের যে ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড তদন্তকারী সংস্থার কাছে সরবরাহ করেছেন। শুধুমাত্র সেগুলোর বাইরেও একজন মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণ করেছেন আদালত। যে আমি আগেই বলেছি, আবারও বলছি যে ঘটনার সঙ্গে সঙ্গে তাকে একটি CNG করে সোনাগাজী হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। যেহেতু সে অগ্নিদগ্ধ ছিল, সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন এবং তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে যখন ভর্তি করা হয় তার শরীরের 75 থেকে 80% পুড়ে যায়। এখানে যে মূল বিষয়টি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোন মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন, সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। নিহত নুসরাত জাহান রাফি তার মৃত্যুকালীন জবানবন্দিতে কারা তাকে আগুন দিয়েছে কিংবা কারা তাকে ম্যাচ জ্বালিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন 4 জন ব্যক্তির কথা। এখন এই 4 জন ব্যক্তির কথা বলতে গিয়ে আদালত তার ভাইয়ের সরবরাহকৃত অডিও রেকর্ড কিংবা ভিডিও রেকর্ড, আরেক ভাই কর্তৃক রেকর্ডিও ভিডিও রেকর্ড, তার বক্তব্য অনুযায়ী তিনি ঢাকা আসার পথে কুমিল্লাতে তার বক্তব্য রেকর্ড করেছেন। সেগুলো হচ্ছে বড় বিবেচনায় নিয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, এই ওনার নাম হচ্ছে 81 নম্বর সাক্ষী উবাইদুল ইসলামের যে মৃত্যুকালীন জবানবন্দি এবং সেখানকার নার্স সহ তাদের সাক্ষ্য, সেটা আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বলেছেন যে ফেনীর সোনাগাজীতে ঘটনাস্থল হলেও বার্ন ইউনিট পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 7 ঘন্টা। এই 7 ঘন্টার সময়ের মধ্যে
ডাক্তার নিহত নুসরাত জাহান রাফির মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছেন। সুতরাং রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না। সুতরাং ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায় দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এই বেনিফিটটা কিভাবে দিল। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা সম্পর্কে সুস্পষ্ট আদালতের অবজারভেশন, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য রাফির উপরে চাপ দেওয়া সত্ত্বেও সে মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তার পরিকল্পনা নির্দেশনা মোতাবেক তাকে প্রথমত ঘটনার দিন পরীক্ষা কেন্দ্র থেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা কি ছিল যে তার বান্ধবী নিশাদকে সাইক্লোন সেন্টারের ছাদের উপরে কে বা কেউ আহত করছে। নিশাদ ছিল তার পূর্বের মামলার সাক্ষী, যে সিরাজউদ্দৌলা তাকে শ্লীলতাহানি করেছিল, তার সাক্ষী ছিল নিশাদ। সে পরীক্ষার কেন্দ্রে ঢোকার সঙ্গে সঙ্গে তার কাগজপত্র নিয়ে নিশাদের খোঁজে সে সাইক্লোন সেন্টারে গেছে এবং সাইক্লোন সেন্টারে সেখানে গিয়ে নিশাদকে পায়নি। চারজন ব্যক্তি আলটিমেটলি তাকে, এখানে আদালতের সুস্পষ্ট অবজারভেশন হচ্ছে মৃত্যুদণ্ড বহালপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন শামীম নুসরাত জাহান রাফিকে আটকে রাখে এবং একজন হাত বাঁধে এবং কেরোসিন ঢালে এবং আগুন দেয়, ম্যাচ দিয়ে আগুন দেয়। এই যে বেনিফিটটা যেটা বলেছেন, সেখানে সাক্ষ্যদের মধ্যে আলটিমেটলি কে হাত ধরেছে এবং কে আগুন দিয়েছে এই বিষয়টার একটা কনফিউশনের কারণে বাকি যে চারজনের আসামির কথা বললাম, সেই চারজন যারা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়েছেন তার একটা বেনিফিট তারা পেয়েছে। কারণ সুনির্দিষ্টভাবে এখানে আরেকটা বিষয়, মৃত্যুকালীন জবানবন্দিতে নুসরাত জাহান রাফি কিন্তু সুনির্দিষ্ট কোনো আসামির নাম বলে নাই, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল পারিপার্শ্বিক সমস্ত সাক্ষ্য থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয়। আর আসামিরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে যে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আদালত রায় দিয়েছেন। মূল কথা হচ্ছে দুইজনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। রায় প্রদানকারী বিচারকের সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ তাকে দায়রা মামলা থেকে অব্যাহতি দিতে আইন মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা। তাদের যারা মৃত্যুদণ্ড ছেলে ছিল এরকম ব্যক্তি যাদের 4 জনকে কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। আমি আগে বলেছি নামগুলো: নুরুদ্দিন, শাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। আদালত বলেছে অবিলম্বে তাদেরকে নির্জন কারাবাস অর্থাৎ কন্ডেম সেল থেকে বের করে স্বাভাবিক আসামিরা, কয়েদিরা যে সেলে থাকে সেই সেলে স্থানান্তর করার জন্য আদালত রায়ের মধ্যে নির্দেশনা দিয়েছে। দেখুন, এখানে তো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে কিনা। আজকে আদালত রায়টি দিয়েছে, আদালত তার অবজারভেশন বলেছে, কিন্তু আমরা তো সার্টিফাইড কপি দ্রুততম সময়ের জন্য আমরা আবেদন করব এবং আমরা দেখব যে আদালত রায় দেওয়ার ক্ষেত্রে যাদেরকে শুধুমাত্র খালাস দিয়েছে এমনই না, যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন কিংবা ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছেন, তাদেরটাও আমাদের প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী সঠিক আছে কিনা এবং সেটা দেখে পর্যবেক্ষণ করেই আমরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না।